এই এখন এসে এরকম কেন বলছিস? সকালে অবধি না দুজনে কত কি প্ল্যান করলাম। চল, ছোট চাচু তোকে আমাকে ডেকেছে, সাথে কাজিন পার্টি সবাইকে। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে। অবশেষে আগ্রহ না থাকা সত্ত্বেও গেটে যেতে থাকে। বিয়ে বাড়ি, চারিদিকে লোক সমাগম, সাথে হই হুল্লো। বর এসেছে শুনে অনেক তো উৎসুক হয়ে গেট দেখতে গেছে। বাড়ির বাচ্চা পার্টিরা গেট ধরবে বলে মুখিয়েছিল। গেটে নাস্তার জন্য রাখা ট্রেগুলো এক একজনের হাতে। লিয়ার হাতে শরবতের ট্রে। ভিড়ের মধ্যে দিয়ে লিয়া সবার পেছনে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। লিয়ার মনে হচ্ছে জোরে হাঁটলেই গ্লাসে থাকা শরবত উপচে পড়বে। বিশালাকার গেট বিভিন্ন রঙের মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। লাল শেরওয়ানি আলিফের সুঠাম ফর্সা দেহে দারুণ মানিয়েছে। মাথায় পাগড়ি। এক কথায় বরবেশে আলিফকে খুব আকর্ষণীয় লাগছে। তুলে আরো কয়েকটা কাজিন মেয়েরা হাতের ট্রেগুলো সুন্দর করে ডেকোরেট করা টেবিলের উপর রাখে। সাথে বড় করে একটা সালাম দিল। সবার ভিড় ঠেলে লিয়া টেবিলের কাছাকাছি আসতে থাকে। প্রথমে শেরওয়ানি পরা আলিফকে এক নজর দেখে নেয়। হালকা ভলিউমে মিউজিক চলছে। তেরে ঘর আয়া মে হায়া তুজকো লেনে। লিয়া শরবতের ট্রেটা টেবিলে নামাবে এমন সময়ে সামনে তাকাতেই লিয়ার দৃষ্টি থমকে যায়। স্কাই কালারের শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট ইন করে পরা, শার্টের হাতা কোণের পর্যন্ত গোটানো। ফর্সা হাতে কালো কালার ব্র্যান্ডের ঘড়িটা খুবই আকর্ষণীয় লাগছে। চোখে কালো সানগ্লাস, হাতে থাকা ফোনটা পকেটে পুড়তে পুড়তে গেট বরাবর এগিয়ে আসছে জারিফ। সিল্কি স্ট্রেট চুলগুলো পরিপাটি করা। জারিফকে খুব হ্যান্ডসাম লাগছে। লিয়া জারিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিয়া অবাক চাহনিতে চেয়ে হাতের ট্রেটা ওভাবেই ধরে আছে। তুলির খোঁচাতে লিয়ার হুঁশ ফিরে। তুলি খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলে, কি হলো? এইভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবি? শরবত রেখে কথা বল। আর মনে আছে তো কত টাকা দাবি করতে হবে বলেছি? তুলির কথা শুনে লিয়া তড়িৎ নিজেকে ধাতস্থ করে। শরবতের ট্রে টেবিলের উপর নামিয়ে রাখে। তুলির কথায় লিয়ার কোনো ভাবান্তর নেই। লিয়ার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি দরকার ছিল শুধু শুধু নাটক করে মিছিমিছি আসবে না হ্যানত্যান বলা? সেই তো আসলো। লিয়ার ভাবনার মাঝে জারিফ এসে আলিফের পাশে দাঁড়ায়। জারিফকে বরযাত্রীর সাথে এভাবে দেখে লিয়ার কপালে প্রগাঢ় ভাঁজ পড়ে। লিয়া কপাল কুঁচকে মুখটা কিঞ্চিত তুলে জারিফের দিকে যায়। জারিফ এক হাতে সানগ্লাসটা খুলে লিয়ার মুখশ্রীতে স্থির সুগভীর নজরে চাইল। লিয়ার দিকে শীতল চাহনিতে চেয়ে ঠোঁট কামড়ে ধরে মিটিমিটি হাসছে। তুলিও জারিফকে এখানে দেখে খানিকটা অবাক হয়, তবে সেটা সবার সামনে প্রকাশ করে না, নিশ্চুপই থাকে। কিয়ৎক্ষণ পর লিয়ার কানের পাশে মুখটা নিয়ে তুলি ফিসফিসিয়ে বলে, এই লিয়া, ব্যাপার কি রে? এই বাড়ির দুই জামাই একসাথে আসলো যে? আপুর সাথে তোরও আজ বিদায় নাকি? জারিফ ভাইয়ার বরপক্ষের সাথে কেন? লিয়া তুলির দিকে যায়, ক্ষীণ আওয়াজে দাঁতে দাঁত চেপে বলে, জানি না আমি। আমাকে এইসব জিজ্ঞেস না করে যাকে নিয়ে তোর প্রশ্ন তৈরি হচ্ছে তুই বরং তাকেই সরাসরি জিজ্ঞেস কর। তুলি মৃদু আওয়াজে বলে, এখন নয়, পরে শোনা যাবে। আগে তো বরপক্ষের সাথে টাকাটা উসুল করে নিই। আলিফ আর জারিফ দুজনেই ফিসফিসিয়ে কিছু বলছে। লিয়া কানটা খাড়া করে শুনতে চাইল, তবে ব্যর্থ হলো। শুধু ঠোঁট নাড়াই দেখা গেল, এছাড়া কিছু শোনা সম্ভব হলো না। আলিফ জারিফের দিকে তাকিয়ে ইশারা করে। তা দেখে জারিফ ভ্রু বাঁকিয়ে ইশারায় বুঝায়, কোনো প্রবলেম? আলিফ টিস্যু দিয়ে মুখটা মুছতে থাকে, সবার নজর এড়াতে মুখ মোছার ভঙ্গিমা করে। একদম ক্ষীণ স্বরে বলে, জারিফ সাহেব, প্রচণ্ড গরম লাগছে। দ্রুত এদের দাবি দাবা মেনে নিয়ে ভেতরে যাওয়ার ব্যবস্থা করুন। যা টাকা লাগে দিব, প্রবলেম নাই। জারিফ মৃদু হাসে, চোখ দিয়ে ইশারা করে আশ্বাস দেয়। তবে জারিফের মনের ভেতর অন্য কিছু চলছে। সামনে দাঁড়ানো তার পিচ্চি বউটাকে একটু জ্বালাতে ইচ্ছে করছিল। জারিফ অস্পষ্ট স্বরে বলে, ভাই, কিছু মনে না করলে বলতে চাচ্ছে গেটের টাকাটা আমি বের করি। মানে বিয়েতে আমার পক্ষ থেকে সামান্য গিফট হিসেবে। প্লিজ, বেদমি নেবেন না। এমনিতেও তো ফ্রেন্ডরা বিয়ের সাথে এসব ব্যাপারে কন্ট্রিবিউট করে থাকে। আপনি পারমিশন দিলে ফ্রেন্ড হিসেবে আমার পক্ষ থেকে সামান্য গিফট হিসেবে দিতে চাই। জারিফের ভদ্র নম্র স্বরে সাবলীল মার্জিত ভাষায় বলা হাবদারটা আলিফ ফেলতে পারল না। তাই চোখের পলক ফেলে ইশারায় হ্যাঁ সম্মতি দেয়। জারিফ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানায় আলিফকে। এরই মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করে তুলে হালকা কেশে গলা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করে, ঠান্ডা ঠান্ডা শরবত পান করে মন মেজাজ ফুরফুরে করুন, সাথে মস্তিষ্ক কুল রাখুন, আর আমাদের ছোট আবদারটা পূরণ করে বউ নিতে ভেতরে আসুন। কথাটা বলে তুলি দুহাত বুকে গুজে স্ট্রেট দাঁড়ায়।
তুলির কথাগুলো বলে জারিফ প্রত্যুত্তরে কিছু বলতে ইতস্তত বোধ করছে, যেহেতু তুলি লিয়ার বড়। অল্প কয়েক মাসের ব্যবধান হলেও সম্মানে বড় তো। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ফেলল, তবে নিজের মনকে বুঝিয়ে দিল এখন বরপক্ষের সাথে যেহেতু এসেছে তাই মাইন্ডটাকে সেদিকে রাখতে হবে। লিয়ার চোখে চোখ রাখে জারিফ, স্বাভাবিকভাবে স্পষ্ট গলায় বলে, মেজাজ এখন একটু বেশি ফুরফুর আছে, সো প্রবলেম নেই, আপনার আপনারটা করে ফেলুন। তুলি ভনিতা করে ঠোঁট চেপে বলে, আগে শরবত পান করুন, না হলে শরবত আবার রাগ করবে। বরপক্ষ তাকে ছুঁয়ে দেখলো না বলে। জারিফ এক শব্দে বলে। শিওর। তুলি প্রথমে আলিফের দিকে একটা গ্লাস বাড়িয়ে দিয়ে বলে, জিজু নিন। আলিফ গ্লাসটা হাতে নিলেও খেতে ইতস্তত করে, কারণ ফ্রেন্ডরা বলেছে বিয়ের গেটে সেসব নাস্তা শরবত দেয়া হয়, তাতে ঝামেলা থাকে, ফাজলামো করে এটা সেটা মেশানো থাকে, তাই না খেয়ে হাতে ধরে রাখে। আলিফের বিষয়টা তুলে আন্দাজ করতে পারে, বলে, চিন্তার কোনো কারণ নেই জিজু, আপনি যা ভাবছেন তেমন কিছুই নেই। আপনার দুই শালিকা মন খুব সফট, এই গরমে উল্টাপাল্টা কিছু করে না, আপনাদের হয়রানি করাবে না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আলিফ আলতো করে গ্লাসের ঠোঁট ডুবিয়ে একটু টেস্ট করে, না ঠিকঠাকই লাগছে, আপাতত খারাপ কিছুর আভাস পাওয়া গেল না। তুলে আরো কয়েকজনকে শরবত দিতে থাকে। লিয়াকে ফিসফিসিয়ে বলে, তোর বরেরটা তুই দি। লিয়া মুখ ভেঙচি কাটে। জারিফের উপর মৃদু রাগ জমেছে, শুধু শুধু ফোনে সেদিন অত নাটকীয় কথাবার্তা বললো কেন, আসছি যখন। উফ। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে একটা গ্লাস নিয়ে জারিফের দিকে বাড়িয়ে দেয়। জারিফ সামনের দিকে আর একটু এগিয়ে আসে, দুহাত প্যান্টের পকেটে গুজে লিয়ার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, হাউ ইউ লুক ভেরি চার্মিং, আই এম স্টার্টিং টু সি ইউ, প্লিজ টু গেট দিস সিচুয়েশন মোর চার্মিং। লিয়া ভ্রু বাঁকিয়ে ঠোঁট টিপে বলে, Okay. I'm becoming very thunder because you said that you had been not coming in this occasion. একটু থেমে কিছু ভেবে লিয়া অধর প্রসারিত করে ফের আওড়ায়, By the way, আপনি না ফোনে বললেন শ্বশুরবাড়ি আসতে পারবেন না, এটা সেটা কত কি বললেন, সেই তো আসলেন, শুধু শুধু এত নাটক করা কি ছিল আমার মাথায় ধরছে না। মোটেও আমি শ্বশুরবাড়িতে আসেনি, আর না তোমার বর পরিচয় না। তুমি ভালো করেই জানো ডক্টর খানের সাথে আমার আগে থেকে পরিচয় আছে, বলা চলে ফ্রেন্ডলি সম্পর্ক। ডক্টর খানের আমন্ত্রিত অতিথি হিসেবে আছে। জারিফের এহেন কথা শুনে লিয়া বোকা বনে যায়। লিয়া মনে মনে আওড়ায়, এ তো পুরাই ঘোল খাইয়ে দিল। ভাবলাম কড়া করে আরো কয়েকটা কথা শুনিয়ে দিব, কিন্তু উল্টো এর ভাব বেড়ে গেল। এসব কথা মনে মনে ভেবে মাথা ঝাড়ায় লিয়া। এমন সময় তুলি কোনোই দিয়ে লিয়ার বাহুতে হালকা গুঁতো দেয়। লিয়া তুলির দিকে কটমট চোখে চেয়ে ইশারা করে বোঝায়। কি হলো? তুলি অস্পষ্ট স্বরে বলে, তোর বরের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার জন্য তোকে এনেছি, আর গল্প করার হলে রুমে গিয়ে গল্প কর। তোদের দিকে সবাই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে কিন্তু। লিয়া অপ্রস্তুত হয়, তড়িৎ হাতে থাকা গ্লাসের দিকে ইশারা করে বলে, নিন। জারিফ শরবতের গ্লাসের দিকে একবার তাকায়, ফের লিয়ার দিকে তাকায়, একটু নড়েচড়ে শটান দাঁড়িয়ে ঠোঁট আউড়িয়ে বলে, চেক করে দিলে ভালো হতো না, মানে বলাতে যায় না শরবতের চিনির বদলে সল্ট বা স্পাইস পাউডার থাকতে পারে। লিয়া সরু চোখে চেয়ে কপট রাগ দেখিয়ে বলে, সবাই যেখানে খাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, সেখানে আপনার এই অবিশ্বাস ব্যাপারটা বড্ড বেমানান। চেক করার কিছু নেই। জারিফে শীতলগঞ্জ শান্ত গলায় বলে, আমি আবার কড়া মিষ্টি পছন্দ করি, এটা চেক করে দিলে ভালো হতো। শরবতটা মিষ্টি হয়েছে কিনা, পাঞ্চে হয়েছে। লিয়া নাক মুখ কুচকায়, তপ্ত নিঃশ্বাস ছেড়ে শরবতের গ্লাসে ঠোঁট ডুবিয়ে টেস্ট করে বলে, আমার কাছে তো মিষ্টি ঠিকই লাগছে, আপনি টেস্ট করে দেখুন, আরো মিষ্টি লাগলে চিনির বয়াম ধরে এনে দেওয়া যাবে, প্রবলেম নেই। লিয়ার হাতে থাকা গ্লাসে নিজের ডান হাতটা রাখলো জারিফ। ইচ্ছে করে লিয়ার আঙ্গুলে আলতো করে চাপ দিল। লিয়া শুকনো ঢুক গিলে নেয়। জারিফের স্পর্শে বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ খেলে যায়। জারিফ গ্লাসটা নিয়ে ঠোঁট ছুঁয়ে নেয়, অতপর লিয়ার দিকে ঝুঁকে বিড়বিড় করে বলে, এখন একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেলে পাঞ্চে আর তিতা খাবার আমার কাছে মিষ্টি লাগবে। শেষের কথাটা বলে সবার আড়ালে চোখ টিপে জারিফ। লিয়া জারিফের এহেন কর্মকাণ্ডে হকচকিয়ে ওঠে, অথচ জারিফ নির্লিপ্ত ভঙ্গিতে আছে। ঢকঢক করে পুরো গ্লাসটা সাবার করে দেয় জারিফ। তুলি এক হাতে সিল্কি চুলগুলো উড়িয়ে দিয়ে ভাব নিয়ে বলে, বউ নিতে হলে গেটে নগদ টাকা দিতে হবে,
এক হাতে নগদ টাকা দিবেন, অন্য হাতে কেচি পাবেন, আর কেচি দিয়ে লাল ফিতা কেটে ভেতরে যেতে পারবেন, এর আগে নয়। তাই বউ পেতে হলে নজরানা হিসেবে আমাদেরকে মাত্র 50,000 টাকা দিতে হবে। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে তুলির দিকে চায়। জারিফ নির্বিকার থেকে একটু ভেবে নেয়, অতঃপর গলা পরিষ্কার করে নিয়ে বলে, অনলি 50,000? অ্যামাউন্ট একটু বেশি কম হয়ে গেল না? জারিফের কথা শুনে এপাশের মেয়েরা মিটিমিটি হাসে। হালিফের বাম সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে, বয়স বড় জোর 16-17 হবে এমন, যে কিনা বারবার ঘাড় ঘুরিয়ে জারিফের দিকে চাইছে। মেয়েটা আলিফের রিলেটিভ, এটা এতক্ষণে লিয়া আন্দাজ করতে পেরেছে। তবে মেয়েটার এভাবে তাকানোতে লিয়ার রাগ হচ্ছে। জারিফ একটু সময় নিয়ে আবারও বলে, বউ নিতে আসছে বড় ভাই, নাজরানা হিসেবে টাকা কেন দেওয়া লাগবে? দিলে বদলে দিল নাজরানা হবে। জারিফের কথার মাঝে তুলি বলে, সে আপনাদের ভাই, দিলে বদলে দিলে কোনো যা খুশি তাই। নজরানা দিতে পারলে তার বউকে। তবে শালিদের তো একটা ডিমান্ড আছে কি না? রোজ রোজ তো আর শালিকা এই সুযোগ পাবে না। লিয়া জারিফকে উদ্দেশ্য করে ঠোঁটে ঠোঁট চেপে বলে, আপনি বাগড়া দিচ্ছেন কেন বলুন তো? টাকাটা জিজু দেবে। কোথায় জিজুকে ইন্সপায়ার করে বলবেন জলদি জলদি গেটের ঝামেলাটা চুকে ফেলতে, তা না আরো কিপটামি বুদ্ধি শুদ্ধি দিচ্ছেন আপনি। বাই দ্য ওয়ে, আপনি কি ব্রোকার হয়েছেন নাকি? লিয়া ভ্রু উঁচিয়ে জারিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়। লিয়ার কথায় জারিফ ভেবাচাকা খায়। জারিফ মনে মনে আওড়ায়, লে বাবা, বউ তো আমাকে সরাসরি দালাল বলে ফেললো। কোথায় বরকে সম্মান দিয়ে কথা বলবে, তা না করে। জারিফ ঠোঁট গোল করে ফুস করে নিঃশ্বাস ফেলল। সময় নিয়ে বলল, ব্রোকার না বলে হেল্পিং হ্যান্ড বলতে পারো। আলিফ ভাই তো নতুন জামাই, মানুষ মনে অনেক কথা জমা হলেও লোকলজ্জার ভয়ে বলতে পারবে না। আমি নয় ভাইয়ের পক্ষ থেকে কিছু হলেও সেসব কথা বলে দিলাম। লিয়া ভাব নিয়ে বলে, তাহলে ভাইয়ের পক্ষ থেকে টাকাটাও না হয় আপনিই দিয়ে দিন। ওকে, তুমি এমনটা বলো, তুমি যে পরিমাণ বলবে তাই দেওয়া হবে। জারিফের কথায় লিয়া এবার বেকায়দায় পড়ে যায়। এখন লিয়াকে অ্যামাউন্ট বলতে বলল, আর তুলি আগে বলে রেখেছে। এখন যদি তুলির কথার বিপক্ষে গিয়ে টাকার পরিমাণ কম করে বলে, তুলি নিশ্চয়ই সবসময় টিপ্পনি কেটে বেড়াবে। আবার 50,000 টাকার একটু বেশি হয়ে যায় কিনা। লিয়া কিছু বলার আগেই তুলি বলে, এই ভাইয়া, একদম চালাকি করা চলবে না। লিয়া আপনার দিকে ব্যাস হয়ে একদম পুরো অ্যামাউন্ট বলবে। আচ্ছা, এত বার্গেনিং করে বাদ দিয়ে আমি বলি 40,000 দেন, কেমন? জারিফ লিয়ার থেকে ইশারা করে। লিয়া এতে কি উত্তর দেয়? লিয়া আচমকা বলে ওঠে, এত দর কষাকষি বাদ দিয়ে আমি একটা স্বাভাবিক অ্যামাউন্ট বলি। দুই দিকের ভারসাম্য বজায় রেখে আমি বলতে চাইছি, আপনি আপনার 1 মাসের বেতনের হাফ টাকাটা দিয়ে দিন। জারিফ লিয়ার দিকে তাকিয়ে চমৎকার হাসে, মনে মনে হিসাব কষে নেয়। অতঃপর টাকা বের করে লিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এখানে 22,820 টাকা আছে, মাসের সর্বসকলে পাওয়া বেতনের হাফ। তুলি দাঁত কিরমির করে লিয়ার দিকে চায়, কাঁদো কাঁদো ফেস করে ঠোঁট চেপে বলে, ভাইয়া, খুব চিটিং হয়ে গেল কিন্তু। বউকে দিয়ে পার পেয়ে গেলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষে বিয়ে পড়ানো হয়। স্টেজে আলিফ তাসনিম পাশাপাশি বসে আছে। তাসনিমের মাথায় ঘোমটা টানা, দৃষ্টি নিচু করে আছে তাসনিম। ভারী ভারী গহনা সাথে ভারী লেহেঙ্গা পরে থাকায় তাসনিমের একটু বেশি গরম লাগছে। গরমে তাসনিম হাঁসফাঁস করতে থাকে। তাসনিমকে হাঁসফাঁস করতে দেখে আলিফ তাসনিমের দিকে চেয়ে বলে, এনি প্রবলেম? তাসনিম আলিফের দিকে চাইলো, দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, তেমন কিছু নয়, গরম লাগছে। আলিফ হাতে থাকা টিস্যু পেপারটা তাসনিমের দিকে বাড়িয়ে দিয়ে ইশারা করে মুখটা মুছতে বলে। তাসনিম স্মিত হেসে টিস্যু নেয়। হাসতে পড়ে তাসনিমের গালে টোল পড়ে। আলিফ ঘোর লাগা দৃষ্টিতে বউ সাজে সজ্জিত নিজের ব্যক্তিগত নারীর দিকে চেয়ে রইল। এই তো কিছুক্ষণ আগেই ধর্মীয় এবং আইনিভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। পাশে বসা রমণী আলিফের বউ, তার অর্ধাঙ্গিনী। ইস, ভাবতেই আলিফের মেরুদণ্ডের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। আলিফ সবার আড়ালে তাসনিমের হাতের উপর নিজের হাতটা রাখে, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে হাতটা মুঠো করে ধরে। আলিফের স্পর্শে তাসনিমের সারা শরীর জুড়ে বিদ্যুৎ খেলে যায়, দেহটা মৃদু কম্পিত হলো। আলিফ সফট ভয়েসে বলে, বউ সাজে তোমাকে চমৎকার লাগছে। মনে হচ্ছে আগের থেকে তোমার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। লাল রঙের পোশাকে তোমাকে টুকটুকে রাঙা বউ লাগছে, ডক্টর আলিফের রাঙা বউ।
কৃষ্ণচূড়া ফুলের রঙে রাঙানো তোমার কোমল ঠোঁটজোড়া খুবই আকর্ষণীয় লাগছে। থেমে আলিফ এক হাত নিজের বুকের উপর রাখে, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। ফের নেশাক্ত কণ্ঠে বলে, বুকের ভেতর কেমন জানি মাতাল হাওয়া বইছে। তোমার দিকে তাকালেই উল্টাপাল্টা চিন্তা ভর করছে মস্তিষ্কে। নিজেকে কন্ট্রোল করাই মুশকিল হয়ে যাচ্ছে। লজ্জায় তাসনিমের মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। তাসনিম ঠোঁট কামড়ে ধরে নিজেকে স্বাভাবিক রাখে, দৃষ্টি নত রেখে ক্ষীণ আওয়াজে বলে, কুল কুল। আরে জনাব, আপনি ভুলে গেলেন নাকি আমি আপনার ছাত্রী হই? ছাত্রীকে দেখে উল্টাপাল্টা চিন্তা মাথায় আসা মোটেই ভালো লক্ষণ নয়। ছাত্রী থেকে সেই কবেই তো পাত্রী হয়েছো, আবার বউও হলে। এখন আমার বেবির মাম্মাম বানানোর মিশনে নামতে হবে। হেলায় ফেলায় সময় নষ্ট আলিফ শাহরিয়া খান কখনোই পছন্দ করে না। সব কাজে খুব সিরিয়াস আমি। আর এই মিশনের কাজটাও ফার্স্ট নাইট থেকেই শুরু হবে। যদি তুমি রাজি থাকো তবেই। কি বলো, রাজি আছো তো? রাজি হলে তোমারই লাভ বরের অফরন্ত আদর পাবে। তাই দেরি না করে হ্যাঁ সম্মতি দিয়ে ফেলো। আলিফ ভ্রু নাচি ইশারা করে। তাসনিমের কান মুহূর্তে উষ্ণ হয়ে যায়, দৃষ্টি নুয়ে নেয়। ভেতরে ভেতরে লজ্জা আর অস্বস্তিতে আড়ষ্ট তাসনিম। আলিফের দিকে চোখ তুলে চাইতেই পারছিল না। তাসনিম বিড়বিড় করে বলে, মানুষটা তো বড্ড বেলাজ, লাগামহীন তার কথাবার্তা। আগে তো কখনো এভাবে নিজেকে প্রেজেন্ট করেনি। নাকি প্রত্যেক স্বামী তার বউয়ের কাছে অসভ্য হয়? নিজেই নিজেকে প্রশ্ন করে তাসনিম। একটা টেবিলে জারিফ, নীল, লিয়ার ছোট চাচ্চু আরো কয়েকজন বসে কথাবার্তা বলছে। লিয়ার সাথে আর কথা বলে স্কোপ পায়নি জারিফ। মনটা বারবার লিয়াকে পাশে চাইছে, তবে লিয়া থাকছে দূরে দূরে। আর এত এত লোকজনের ভিড়ে লিয়া আসবেই বা কি করে? বড়রাও আছে। আবার সবার মাঝে জারিফেরও লিয়ার পাশে গিয়ে ভালো মন্দ কথা ইতস্তত বোধ হচ্ছে। তাই চুপচাপ চেয়ারে বসে আছে, সবার সাথে সৌজন্যমূলক আচরণ করছে। লিয়া দূর থেকে জারিফকে দেখছে, ছোট চাচুর সাথে কথা বলছে। কথা বলছে কম, তবে মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ লিয়ার কাঁধে কেউ হাত রাখে। লিয়া চৌকিতে ঘাড় ঘুরিয়ে চাইল। লিয়া দেখে তুলিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। লিয়া কিছু বলার আগেই তুলি আদেশের সুরে বলে, এই লিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে বরকে দেখা বাদ দে। ততক্ষণ তো বরের প্রায় বয়স হয়ে গেটে কম টাকা বলেছি। এখন গেটে সেই টাকা পরিমাণ ঠিক করতে হবে তোকেই। তুই আলিফ ভাইয়ার জুতা লুকাবি, আর তার বদলে এখানে মন মতো টাকা তুলবো। লিয়া মুখটা অসহায় করে বলে, আবার এইসব কেন? বাদ দে না। তুলি কাট কাট গলায় বলে, উফ, বাদ দেওয়া যাবে না। আর এটাকে এনজয় কর, কেমন? আপুর বিয়ে তো আর ফিরে আসবে না, এই দিনেই তো আর পাবো না। তাই যতটুকু মজা করা যায় করে নে, কেমন? তাছাড়া তেমন কিছু না আর। ওকে। তুলি মৃদুস্বরে কথায় লুকাতে হবে সেটা হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলে। লিয়া ঘাড় নাড়িয়ে বুঝালো। বুঝতে পেরেছি। তুলি মিষ্টি নিয়ে সবাইকে মিষ্টি দিতে থাকে। বর বউয়ের পাশে গিয়ে মিষ্টি দিতে গিয়ে আলিফের সাথে এটা সেটা বলে আলিফকে ব্যস্ত রাখে। ওদিকে বেশি মানুষ না থাকায় লিয়া চুপি চুপি জুতো জোড়া নিয়ে হোরনার আড়ালে রাখে। কেউ একজন দূর থেকে লিয়ার কারবার দেখলো। লিয়া জুতা জোড়া তুলি বলা জায়গায় রেখে দুহাত ঝেড়ে নেয়। প্রশান্তির হাসি দিয়ে পা বাড়ায়। স্টেজের পেছনে ফাঁকা জায়গাটা বলা চলে পরিত্যক্ত হয়ে আছে। এদিকটায় লোকজন নেই। লিয়া ঘুরে দাঁড়ায়, প্রস্থান করার উদ্দেশ্যে পা বাড়ায়। এমন সময় লিয়া চুলে টান পড়ে। লিয়া কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকায়। লিয়া থতমত খায়। জারিফ এক হাতে লিয়ার চুলগুলো পেঁচাতে পেঁচাতে এক পা দুপা করে লিয়ার নিকটে গিয়ে আসে। লিয়ার কাছাকাছি এসে হাতে পেঁচানো চুলগুলো ছেড়ে দেয়। লিয়ার পেট জুড়ে চুলগুলো দোল খেলতে থাকে। লিয়া ঘুরে জারিফের দিকে হয়ে কপাল কুঁচকে তাকায়। জারিফ লিয়ার গা ঘেঁষে সামনাসামনি দাঁড়ায়। লিয়া ফাঁকা ঢোক গিলে নেয়। লিয়া কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে ওঠে, কি ব্যাপার, আপনি এইখানে? তার আগে বলো, তুমি কি করছো এখানে? তো একলা একলা? লিয়া মিনমিনে গলায় বলে, আপনি যা করছেন আমিও তাই। আপনি যেমন দাঁড়িয়ে আছেন আমিও তেমন, এছাড়া কিছুই না। লিয়া ভেতরে ভেতরে টেনশনে আছে জারিফ দেখে ফেলেছে কিনা এই নিয়ে। তবে বাইরে সেসব প্রকাশ না করে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা চালিয়ে যায়। জারিফ লিয়াকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে লিয়ার কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে লিয়ার মুখের উপর থাকা চুলগুলো কানের পাশে ঠেলে দেয়। লিয়া নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করে। জারিফ শক্ত করে লিয়ার কোমর জড়িয়ে ধরে।
লিয়া চোখে চোখ রেখে বলে, আমি তো তোমার সাথে রোম্যান্স করার জন্য এখানে আসছি, তুমি কি সেজন্য? যা, ভালোই হলো। আমিও যা চাইছি আমার বউও তাই চাইছে, শুধু অনুকূল পরিবেশের অভাব হচ্ছে। লিয়া তড়িৎ বলে ওঠে, মোটেই এরকম কিছু নয়, আজে বাজে কথা রাখুন তো। আর আপনি না আমার বর পরিচয়ের বাড়িতে আসেননি, ওকে? আমার দিক থেকে দাওয়াত খেতে আসেননি, আপনি বরযাত্রী হয়ে এসেছেন, আলিফ ভাইয়ার ফ্রেন্ড হয়ে এসেছেন। তাহলে আমাকে স্পর্শ কেন করছেন, কোন সাহসে? হ্যাঁ, লিয়া মেয়েকে রাগ দেখিয়ে শেষের কথাটা বলে। জারিফ মৃদু হাসে। লিয়ার নাকে নাক ঘষতে লিয়া রাগী দৃষ্টিতে তাকায়। জারিফ মিছিমিছে ভয় পাওয়ার অভিনয় করে বলে, এভাবে তাকিও না, মনে হচ্ছে চোখ দিয়ে ভস্য করে দিবে। কোন পক্ষের হয়ে এলাম গেলাম সেসব ম্যাটার করছে না, আমি তোমার বর, এটি তোমাকে স্পর্শ করার প্রধান হাতিয়ার আমার। লিয়া ঠোঁট বেঁকিয়ে বলে, ছাড়ুন তো, এখন মিষ্টি মিষ্টি কথা আমায় ভুলাতে আসবেন না। আপনি যেহেতু আমার দিক থেকে আসেননি, তাই আজকে আমাকে টাচ করার রাইটও আপনার নেই। জারিফ লিয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, ফোনটা পকেট হতে বের করে। একটা ভিডিও অন করতেই লিয়ার চক্ষু চড়ক গাছ হয়ে যায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লিয়া জুতা চড়া চুপি চুপি অথবা লুকিয়ে রাখছে। লিয়া জারিফের দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে ভাবে, কি সাংঘাতিক লোক, কখন করলো এইসব? জারিফ ফিচাল হাসে, এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করে নিয়ে বলে, ভাবো এই ভিডিওটা ডক্টর খান সহ সবার সামনে দেখালে কেমন হবে? লিয়া কাঁদো কাঁদো ফেস করে বলে। লিয়ার ইচ্ছে করছিল এভাবে গানের মতো করে বলতে, তবে এভাবে না বলে জোর করে হালকা হাসার চেষ্টা করে লিয়া। হাসি হাসি মুখ করে নরম কণ্ঠে বলে, এটা সবাইকে দেখালে আপনার বউয়েরই তো বদনাম হবে, আর আপনার বউয়ের বদনাম মানে আপনার নিজেরই। আমি জানি এই ভিডিও আপনি বাইরে কাউকে দেখাতে পারবেন না। লিয়া দাঁত দিয়ে বের করে হাসে। জারিফ মুখাবয় গম্ভীরতার ছাপ টেনে নির্বিকার ভঙ্গিতে বলে, হুম, আজ আর আমার সম্মানে লাগবে না, আজ আমি তো বরপক্ষের সাথে আসছি। একটু আগে তুমি তো সব বললে, এখনো ভুলে গেলে? লিয়া নিজের উপরেই রাগ হয়, আবার মানুষটার কথার প্যাচে ফেলে ফাঁসাচ্ছে। লিয়া গাল ফুলিয়ে রাখে। জারিফ বাঁকা হাসে, মোবাইলটা লিয়ার সামনে ধরে বলে, এক শর্তে, আমি এই ভিডিওটা এখন ডিলিট করতে পারি, যদি তুমি শর্তে রাজি থাকো। লিয়া চোখে মুখে একরাশ আশা নিয়ে চঞ্চল কণ্ঠে শুধায়, কি শর্ত? জারিফ শয়তানি হাসি দিয়ে বলে, যদি নিজে থেকে আমাকে কিস করো তবে। আজকে নাকি তোমার ধারের কাছেও যাও মানে, আর আমার যথেষ্ট পার্সোনালিটি আছে, তাই নিজ থেকে কিছু করতে পারছি না, তাই শুরুটা তুমিই করো, কেমন? অসম্ভব, আমার দ্বারা এটা সম্ভব না। লিয়া কাটকাট জবাব। জারিফ বলে, ওকে, যাই আমি, থাকো, আলিফ ভাইয়ের একটু উপকার করে আসে। জারিফের শীতল গলার হুমকি স্বরূপ কথাটা শুনে লিয়ার হাত পা জমে আসছে। এই বান্দা আচ্ছা একটা বাজে লোক, এসব চুরি করার দৃশ্য অন্য কাউকে দেখালে লিয়ার লজ্জা লাগবে না? তুলির উপর রাগ হচ্ছে, দিল তো লিয়াকে ফাঁসিয়ে, এখন লিয়া কি করবে ভেবে পায় না। লিয়ার সত্তা বলে ওঠে, বরই তো, একটা চুমুই তো চাইছি, বেশি কিছু তো আর না। আর বাইরে আলিফ ভাইয়ের সামনে এই ভিডিও দেখালে ভীষণ লজ্জা লাগবে। লিয়া কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে অবশেষে ভারী গলায় বলে, ঠিক আছে। জারিফ দাবি আগে কিস করতে হবে, দেন লিয়া ফোন হাতে পাবে, তার আগে ডিলিট করার সুযোগ দেওয়া যাবে না। লিয়া মুখাভয় কাচুমাচু করে জারিফের দিকে এগিয়ে যায়, আলতো করে নিজের ঠোঁট জোড়া জারিফের ঠোঁটে ছুঁয়ে দিয়ে তড়িৎ মুখটা সরিয়ে নেয় আর মাথা নিচু করে ফেলে। জারিফ একটু ধমকের সুরেই বলে, এটা কি হলো? কিছু তো বুঝলাম না, কোনো ফিলিংসই আসলো না, এত কম সময়, আর এত শুকনো চুমো, এটা কত চুমো বলা যায়? এই, তুমি সিনেমা দেখোনি? কখনো সিনেমাতে কিসিং দৃশ্য দেখোনি? সেইভাবে দিতে হবে, তাছাড়া হবে না। লিয়ার এবার প্রচন্ড রাগ হয়, দাঁত কটমট করে, তবে বাইরে তা প্রকাশ না করে কাঁদো কাঁদো ফেস করে অবাক কণ্ঠে বলে, আবার? জারিফ ইশারায় বুঝালো হ্যাঁ। একটু সময় নিয়ে লিয়া জারিফের কাঁধে এক হাত রাখে, অন্য হাতে জারিফের পেছনে চুল আলতো করে মুঠো করে ধরে আর ঠোঁটে ঠোঁট রাখে। জারিফ মুচকি এসে লিয়ার কোমর জড়িয়ে ধরে। লিয়া আবেশে চোখ বন্ধ করে নেয়। এমন সময় হঠাৎই মেইলি কণ্ঠস্বরে দুজন ছিটকে দূরে সরে দাঁড়ায়। কথাটা বলে চোখের উপর এক হাত রাখে ইভা। লিয়ার লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। জারিফ নিজেকেও অস্বস্তিতে পড়ে। লিয়া এক নজর দেখে মেয়েটাকে চিনতে পারে। কিছুক্ষণ আগেই লিয়া শুনেছে গেটের সেই মেয়েটা আলিফের কাছে, ইভা নাম। ওইদিকে এতক্ষণে বরের জুতো পাওয়া যাচ্ছে না তা জানাজানি হয়েছে। ইভা বেচারি বড় ভাইয়ের জুতোর অনুসন্ধান করতে করতেই এমন জায়গায় এসে পড়ে, আর সাথে চোখে পড়ে সিনেমার রোমান্টিক দৃশ্য। বউকে নিজের বাড়ি নিয়ে একেবারে দরজা জানলা লক করে তারপর রোম্যান্স করব, এর আগে কখনো না। তওবা তওবা, সবসময় আমার রোমান্টিক মোডে 12টা বাজে অসুস্থতে ফেলতে উস্তাদ পাবলিক। এখন থেকে বউয়ের থেকে সবসময় 2 ফিট দূরত্ব বজায় রেখে চলতে হবে।
সবসময় সবাই রংটা মেনটে নেয়। জারিফ বিড়বিড় করে কথাগুলো বলল। লিয়া স্পষ্ট না শুনলেও অস্পষ্ট করে কিছু কিছু কথা তার কর্ণগোচর হয়। লিয়া কটমট চোখে জারিফের দিকে চাইল। লিয়ার চোখের ভাষা জারিফ খুব সহজেই পড়তে পারল। লিয়ার চোখের ভাষা বলছে এহেন লজ্জাকর পরিস্থিতির জন্য স্বয়ং জারিফ নিজে দায়ী। জারিফ লিয়ার এভাবে তাকানো দেখে শুকনো ঢোক গিলে। জারিফ হালকা কেশে ইভাকে পাশ কাটিয়ে চলে যায়। লিয়া লজ্জায় আড়ষ্টতায় মূর্ছা যাওয়ার ন্যায় হয়েছে। পা যেন অবশ হয়ে আসছে তার। ইভা চোখের উপর রাখা নিজের হাতের আঙ্গুল একটু ফাঁকা করে চোখ পিটপিট করে চাইল। জারিফের প্রস্থান করা বুঝতে পেরে তড়িৎ চোখ থেকে হাতটা সরিয়ে নেয়। লিয়ার দিকে বাঁকা চোখে চায়। ইভার কিশোরী মনটা এই তো মিনিট তিনেক আগেই ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে। জারিফকে প্রথম দেখেছিল আলিফের বাসায়, বিয়ের একদিন আগে। আলিফ বিয়ের প্রোগ্রামের ব্যাপারে জারিফের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করছিল। কোন ডেকোরেটর নাম করা, আরও এটা সেটা বিষয় নিয়ে। জারিফ যেহেতু এই শহরের স্থানীয় আর এই শহরের কাছের মানুষ হিসেবে আলিফ জারিফকে বেছে নেয় প্রোগ্রামের ব্যাপারে ভালো মন্দ আলোচনার জন্য। যেহেতু আগে থেকেই পরিচিত তাই। জারিফ দেখতে হ্যান্ডসাম, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যে কোনো মেয়ে দেখলে রাশ খাবে বা ভালো লাগবে, আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক কিছু। আর কিশোরী বয়সটাই আবেগের। এই বয়সে কাউকে ভালো লাগলে অবুঝমত তাকে নিয়ে ফ্যান্টাসিতে ডুবতে থাকে। ঠিক তেমনই ইভার কিশোরী মনটাও জারিফকে নিয়ে অনেক কিছুই ভাবতে শুরু করেছিল। জারিফকে দেখলেই মনটা পুলকিত হচ্ছিল। এমন সময় লিয়া আর জারিফের এতটা ক্লোজ দৃশ্য দেখে মনটা ব্যথিত হয়ে ওঠে। মনে মনে লিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে। কেমন মেয়ে মানুষ, সুদর্শন ছেলে দেখেছে আর অমনি পটিয়ে ফেলেছে, সোজা কি আদান প্রদান শুরু করছে। আর জারিফই বা কেমন চরিত্রের? ইভার মনে এখন এই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কিশোরী মনটা আবার আনমনেই জারিফের দিকে সাফাই গাইল। ছেলে মানুষ সুন্দরী মেয়ে দেখেছে, তাই হয়তো কন্ট্রোল করতে পারেনি। মেয়েটার তো একটু লাজ লজ্জা থাকা দরকার। যে সুদর্শন ছেলে দেখেছে তার অমনি জাদু টোনা করেছে। এসব কথা ভাবতেই এবার জল শক্ত হয়ে আসে। ইভা মোটা চোখে লিয়ার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ নো হাউ টু লুরার বয়। লিয়ার এবার মাথাটা কিঞ্চিত তুলে ইভার দিকে অবাক চোখে চেয়ে শক্ত কণ্ঠে বলে, হোয়াট ডু ইউ মিন? ইভা তাচ্ছিল্যের হাসি দেয়। ইভার এমন হাসির কারণ ঠিক না বুঝলেও লিয়ার কাছে হাসিটা ভালো লাগলো না। লিয়ার এবার রাগ হলো। লিয়া ঠোঁট মেলে বলে, শুনো, না জেনে কারো সম্পর্কে ভুলভাল কিছু বলতে আসবে না। তুমি না জেনেই হয়তো ভুলভাল ভাব। লিয়ার কথায় ব্যাঘাত ঘটে তুলির ডাকে। তুলির কথায় লিয়া থেমে সামনে তাকায়। তুলি এক হাত উঁচু করে কর্কশ গলায় বলে, লিয়া, এই লিয়া, কখন আসছিস এখানে? আমি তো ভাবছি ঘুমিয়ে টুমিয়ে পড়লি নাকি। তুলির কথায় লিয়া অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগের কথা ফের লিয়ার মন মস্তিষ্কে ভেসে ওঠে। তুলি কিঞ্চিত সময় পর ফের ঠোঁট চেপে বলে, এইদিকে আরেকটু বাদেই বিদায়, সেই খেয়াল আছে তোর? কখন টাকাটা তুলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। লিয়া কপাল কুঁচকে বলে, একটু ওয়েট করো, আমি ওর সাথে কিছু কথা বলেই আসছি। ইভাকে দেখিয়ে লিয়া বলে। তুলি নাছরবান্দার মতো লিয়ার কোনো কথাই শুনল না। লিয়ার এক হাত ধরে টেনে নিয়ে আসে। ইভা মুখ ভেঙচি কেটে ফিরে আসতে থাকে। তা এখন আর জুতো কেন? হিরে খোঁজারও কোনো মুড নেই ইভার। হিরোর মতো দেখতে ছেলেটা অন্য কাউকে কিস করছে, এইটা ইভার অবুঝ মন মেনে নিতে পারছে না। মন চোখ সবই যেন আজ ইভার সাথে বেমানি করছে। ইস, না চাইতো বারংবার ওই রোমান্টিক সিনটাই ভাসছে দু চোখেতে। সাথে সাথে মনটাও ব্যথিত হচ্ছে। আলিফের পাশে এসে তুলি সহ আরো কয়েকটা মেয়ে কাজিন দাঁড়িয়েছে। তাদের এক দফা এক দাবি, জুতো ফেরত পেতে হলে নগদ 10,000 টাকা দিতে হবে। এখানে 9,999 টাকা দিলেও চলবে না, পুরো 10,000ই দিতে হবে। আলিফ বিষয়টা নিয়ে মজা করতে চাইল, চোখে মুখে একটু অসহায়ত্বের ছাপ টেনে আনে। তাসনিমের দিকে সরু চোখে চেয়ে বলে, আমার জুতার দাম মাত্র 3,000 টাকা, সেখানে জুতা ফেরত পেতে হলে আমাকে নাকি 10,000 টাকা দিতে হবে। এইটা কোনো কথা হলো? তোমার বোনদের দাবিটা একটু বেশি হয়ে গেল না? আমি তো এই ডাবল টাকা দিয়ে আরো 2 জোড়া জুতো কিনতে পারবো অনায়াসে। তাই তুমিই বলো, 3,000-এর বদলে 7,000 টাকা ডোনেশন দেওয়া কি ঠিক হবে? আলিফের কথায় তাসনিম বাদে বাকি সবাই খিলখিলিয়ে হেসে ওঠে। তাসনিম রাগে দৃষ্টি নিক্ষেপ করলো আলিফের দিকে।
আলিফ ফাঁকা ঢোক গিলে নাই। তাসনিম সামনে দাঁড়ানো বোনদের দিকে এক পলক তাকিয়ে আবার আলিফের দিকে তাকায়। আলিফের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বল, এই, আপনি তো খুব কিপটা দেখছি। আমার বোনেরা মাত্র 10,000 টাকা দাবি করেছে। এটা খুব বেশি নয়? হ্যাঁ, আর আপনি কি না কয় জোড়া হয়, লাভ লস হিসাব করছেন? হায় আল্লাহ, এরকম হার কিপটার সাথে সংসার করবো কি করে? আলিফের মুখটা থমথমে হয়ে যায়। যা, মস্করা করে কথাগুলো বললাম, আর বউ কিনা উল্টো বুঝলো। এটা কোনো কথা হলো? একদম ডিরেক্ট হাড় কিপটে উপাধি দিয়ে ফেললো। যাক, তাও ফিসফিসিয়ে বলেছে। সামনে দাঁড়ানো জঞ্জাল পার্টি, ও সরি, শালিকা পার্টিরা শুনতে পায়নি, না হলে এতক্ষণ মজা নিতে ভুলতো না। আলিফ মনে মনে এসব ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। কেতকাল পর আলিফ তাসনিমকে উদ্দেশ্য করে একদম ক্ষীণ আওয়াজে বলে, আরে আমি তো তোমাকে পরখ করতে চেয়েছিলাম যে তুমি কোন দিকে থাকো, নিজের বরের দিকে নাকি তোমার বোনদের দিকে। তুমি তো আমার দিকে থাকলেই না, আরো উল্টো আমাকে কথা শোনালে। তাসনিম স্মিত হেসে ক্ষীণ আওয়াজে বলে, আমিও তো আপনাকে বাজিয়ে দেখছিলাম, আসলে কেমন কিপটে আপনি। তা কি বুঝলে? আলিফের কথার মাঝে তুলি বলে, কি হলো জিজু, বউয়ের সাথে এত কি ফুসুর ফুসুর করছেন? বউকে হাত করেও লাভ হবে না, জলদি জলদি টাকাটা দিয়ে দেন কেমন? তুলির কথায় আলিফ সোজা হয়ে বসে, পকেটে হাত দিয়ে টাকা বের করে, মুঠোর মধ্যে ধরে। হাতটা তুলির সামনে বাড়িয়ে বলে, এই যে শালিকারা, আপনাদের এনামি নিন, আমার পক্ষ থেকে সামান্য কিছু। তুলি কপাল কুচকায়। হাতের মধ্যে বেশ কয়েকটা 1000 টাকার নোট আছে, তা দেখা যাচ্ছে, তবে এটা তো জানা যাচ্ছে না আসলে কত টাকা আছে। তাই তুলি বলে, জিজু, নিজের বোনকে বিশ্বাস করে ঠকলাম। ছোট বোন কিনা বরের দিকে ব্যাচ হলো, আর সেখানে আপনাকে বিশ্বাস করি কিভাবে বলো তো? যায় না, 10,000 থেকে কিছু কম আছে, তাই বলছি গুনে দিন। সম্মানিত শালিকা, কাউন্ট করার প্রয়োজন নেই, ঠকবেন না, এতটুকু বিশ্বাস করতেই পারো। তুলির অবুঝপনা মন আলিফের কথা মানতে পারল না। তুলির কাটকাট জবাব সামনের উপর কাউন্ট করে দিতেই হবে। আলিফও মজা করতেই তুলির কথার বিরোধিতা করছে। এর মধ্যেই তাসনিম বলে, এই টাকাগুলো আমার কাছে দিন, আমি দেখছি। আলিফ হাতের টাকা তাসনিমের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, বউয়ের আদেশ মানতেই হবে, নিন ম্যাডাম। তাসনিম বিনিময়ে স্মিত হাসে, টাকাটা গুনতে থাকে। অবশেষে দেখা গেল 10,000 নয়, 20,000 টাকা আছে। তাসনিম ছোট্ট বোনদের হাতে টাকাটা দিয়ে দেয়। তাসনিম মৃদু স্বরে বলে, ভালোই তো ফান করতে পারেন। আপনাকে আর যত দেখছি ততই অবাক হচ্ছি। একের পর এক চমক দেখাচ্ছে। গম্ভীর অ্যাটিটিউডের মালিক ডক্টর আলিফ শাহরিয়ার খান আজকে এক এক রূপে ধরা দিচ্ছে, আর এই দেখে আমি বিস্মিত হচ্ছি। এখনই এত অবাক হয়েও না, কিছুটা তুলে রাখো, কারণ সামনে আরো চমক থাকছে। স্পেশাল চমক তো রাতে থাকছেই। তাসনিম দৃষ্টি নত করে ফেলে, সাথে লজ্জায় আড়ষ্ট হয়। জাহানারা বেগম, রাজিয়া সুলতানা, লিয়া পাশাপাশি দাঁড়িয়ে আছে। জাহানারা বেগম সবার থেকে এক এক করে বিদায় নিয়ে গাড়ির সামনে দাঁড়ান। সন্ধে হয়ে আসছে, বাড়ি ফিরবেন। নীল ড্রাইভিং সিটে বসে দুহাতে স্টিয়ারিং এর উপর বসে আছে। আনোয়ার রহমান অপর দিকে ডোর খুলে গাড়িতে বসেন। জারিফ এপাশের ডোর খুলে দেয়। লিয়া জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি আজকে থেকে যান না প্লিজ, আঙ্কেলকে রাজি করিয়ে থাকেন। আসলে মাত্র এইটুকু সময় থাকলেন, সবার সাথে তো ভালো করে কথাবার্তাই হয়নি, তাই বলছি রাতটা থেকে যান প্লিজ। জাহানারা বেগম অমায়িক হাসেন, লিয়ার কাঁধে এক হাত রাখেন, অপর হাতে লিয়ার মাথায় বুলিয়ে বলেন, না শোনা, আজ নয়, অন্যদিন এসে থাকবো। নাতাশাকে রেখে আসছি, জারার পরীক্ষা 2 দিন পর থেকে। নাতাশা জারাকে জ্বালাবে, আর ছোটও বাড়িতে আছে। বাড়িতে কোনো ছেলে মানুষ নেই, ওরা দুজন একা একা কি করে থাকবে? ভালো মন্দর কথা বলা যায় না, কখন কি প্রয়োজন হয়। তাই আজ আসি, কেমন? মন খারাপ করো না। লিয়া অভিযোগের সুরে বলে, নাতাশাকে আনতে পারতেন, সাথে ছোট আন্টি যারা আসলে খুব ভালো হতো। আচ্ছা মানলাম যারা এক্সাম আসতে পারলো না, আর ছোট আন্টিও না হয় যারার জন্য থেকে গিয়েছে, তবে নাতাশাকে অন্তত নিয়ে আসতেন। জাহানারা বেগম মৃদু হাসেন, কণ্ঠে একরাশ মায়া মিশিয়ে বলে, নাতাশা জার্নি করতে পারে না,
লং জার্নি করতে গেলেই বমি টমি করে অসুস্থ হয়ে পড়ে, আর ও তো এমনিতেও অসুস্থ, তাই ওর ওপর এত স্ট্রেচ দিইনি সহজে। একটু থেমে লিয়ার গালে হাত রেখে বলেন, মন দিয়ে পড়াশোনা করো, সামনে তো তোমার অ্যাডমিশন। জারিফ বলছিল ওদের ভার্সিটিতে ভর্তি হলে সব দিক দিয়ে ভালো হতো, এখানে থেকেই পড়াশোনা করা যেত। অন্য জায়গা যাওয়ার থেকে নিজ জেলাতে থাকলেই সব দিক দিয়ে ভালো হয়, সব কিছু চেনা জানা থাকে, তার উপর জারিফ থাকবে, কোনো সমস্যা হলে জারিফ হ্যান্ডেল করতে পারবে। লিয়া জারিফের দিকে আর চোখে তাকান। জারিফ এক হাতে মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করে। জাহানারা বেগম রাজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলে, আপা, জারিফের বাবা ভাইজানকে বলেছেন লিয়াকে আমাদের কাছে নেওয়ার কথা। ভাইজান বলেছেন সামনে লিয়ার অ্যাডমিশন, এখন নতুন করে লিয়া আর জারিফের বিয়ের অনুষ্ঠানাদি করলে লিয়ার পড়াশোনার ওপর ইফেক্ট পড়তে পারে, তাই উনি বলেছেন লিয়া ভর্তি হোক, ক্লাস করুক, তার কয়েক মাস পর বড় করে অনুষ্ঠান করা যাবে, সবাইকে জানিয়ে লিয়াকে উঠিয়ে নেওয়া হবে। লিয়ার লজ্জা লাগছে, সাথে অবাকও হচ্ছে। ওর অগোচরে কখন এসব কথাবার্তা হলো? আর জারিফ সে কি লিয়ার মতোই জানে না, নাকি এসবের পেছনে জারিফের হাতই আছে? লিয়া এসব কিছুই ভাবতে থাকে। রাজিয়া সুলতানা অমায়িক হেসে বলেন, ঠিক আছে আপা, সবাই মিলে আলোচনা করে যা ভালো বোঝে তাই হবে, টেনশন করবেন না। আমার মেয়ে হলেও এখনো আমার কাছে আপনাদের আমানত। আমাদের মেয়ের ওপর আমাদের যতটা অধিকার আছে ঠিক ততটাই আপনাদের আছে, বরং বেশি। তার প্রধান গার্ডিয়ান হয় তার স্বামী, আর আমার মনে হয় অধিকার ছেড়ে দিয়ে অধিকার ধরে রাখা ঠিক নয়। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখন একমাত্র মেয়ে বলে এটা ওটা বলে নিজের কাছে রেখে দেব, এটা মোটেই একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ নয়। মা হিসেবে এতটুকু দাবি সবসময় রাখবো, মেয়ের কখনো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে শুধরে নিতে সাহায্য করবেন, নিজের মেয়ের মতো আগলে রাখবেন। আর আমার বিশ্বাস আমার মেয়ে কপাল করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছে, সবাই আমার মেয়েকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখবে। জাহানারা বেগম আশ্বাস দিয়ে বলে, আমাদের মেয়ে আমার বাড়ির সম্পদ, আর নিজের বাড়ির সম্পদকে তো জান দিয়ে হলেও আঁকলে রাখতে হবে। জারিফের মা সন্ধ্যা হয়ে আসছে যে, তাড়াতাড়ি করো। ওদিকে বাড়িতে ওরা দুজন বাচ্চা মেয়েকে নিয়ে কি করছে, চলো। মেয়ে মানুষ কথা বললে সহজে থামতেই চায় না, আবার যখন সবচেয়ে আদরের ধন্য সন্তানই নিয়ে কথা হয় তখন তো মাথায় অন্য কোনো চিন্তা থাকেই না। সন্তানি নিয়ে আবেগপ্রবণ হয়ে এটা সেটা বলতেই থাকে। আনোয়ার রহমান যাওয়ার জন্য তাড়া দেওয়ায় জাহানারা বেগম কথা থামালেন। জাহানারা বেগম লিয়ার গালে আলতো করে এক হাত রেখে বলেন, আমার ছেলেকে সারা জীবন ভালো রেখো, আমার ছেলেকে কখনো কষ্ট দিও না। নিজের ছেলেকে ভালো রাখার জন্য এক মায়ের চাওয়া তুমি সকল মান অভিমান দূরে ঠেলে ভাইজানের কথাটা মেনে নিও, কেমন? আমাকে তোমার স্বার্থপর মনে হতে পারে, মায়েরা তাদের সন্তানের জন্য একটু আধটু স্বার্থপর হয়ে থাকে, আমাকে না হয় তাই ভেবো তুমি। তবুও আজ নিজের ছেলের জন্য স্বার্থপরের মতো তোমাকে মেনে নিতে বলায় আমার লজ্জা অনুভব হচ্ছে না। আমার ছেলেটা খুব ভালো, হয়তো তোমাকে বিলাসিতায় ডুবিয়ে রাখতে পারবে না, তবে সুখে শান্তিতে রাখতে যা দরকার আল্লাহর রহমতে আমার ছেলের সে সামর্থ্য আছে। আর জানো মা, সুখে শান্তিতে থাকার জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি গাড়ি গাড়ি টাকা পয়সার দরকার হয় না। সৎ চরিত্র সকল মানবীয় গুণাবলী থাকলেই সুখে শান্তিতে থাকা সহজ হয়। আমি জানি এসবের সবটাই আমার ছেলের মধ্যে আছে, নিজের ছেলে বলে বলছি না। যাই হোক, তোমার কাছে আমার একটাই চাওয়া থাকবে, আমার ছেলেকে ভালো রেখো। লিয়া বিনিময়ে কিছুই না বলে নিশ্চুপ রয়। আর একটা মেয়ের নীরবতাকে সাধারণত সবাই মৌন সম্মতি ধরে নেয়, ঠিক তেমনই জাহানারা বেগম লিয়ার নীরব থাকাকে সম্মতি হিসেবে ধরে নেয়। জাহানারা বেগম গাড়িতে উঠে বসান।
জারিফ দরজা লাগিয়ে দিতে দিতে বলে, মা, বাসায় পৌঁছে ফোন দিয়ে জানিয়ে দিও। নীলকে বলেছে, ওর যা মন, ফোনটার কথা মনে নাও থাকতে পারে। জারিফ, তুই তো এখন আলিফের ওখানে যাবি বোধহয়। বাসায় ফিরবি কখন? জারিফ কিছু ভেবে বলে। দেখি কখন যায়। জারিফ নীলকে উদ্দেশ্য করে বলে, নীল, দেখে শুনে ড্রাইভ করিস। গ্রামের এই রাস্তাটা তেমন ভালো নয়, আর সন্ধ্যা হয়ে গেছে। মনোযোগ শহরে কেয়ারফুলি ড্রাইভ করিস, কেমন? নীল এক শব্দে বলে, ওকে। গাড়ি চলে যেতে রাজিয়া সুলতানা বাড়ির ভেতরে চলে যান। এখন কোণে বিদায় হবে। বিদায়ক্ষণ আসছে ততই সবার মনটা বিষাদে ছেয়ে যাচ্ছে। তাসনিমের বুক ফেটে কান্না পাচ্ছে। তাহমিনা বেগম মেয়ের সামনে আসতেই তাসনিম মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। উফ, তাহমিনা বেগম মেয়ের সামনে যতই শক্ত থাকার চেষ্টা করছে, ততই যেন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। তাহমিনা বেগমের চোখের কোণে জমে থাকা নোনা জল মুহূর্তেই গাল বেয়ে পড়ে। তাহমিনা বেগম মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, কান্না করে না সোনা, কালকেই তো আসছো। তোমাকে এভাবে কান্নাকাটি করতে দেখতে সবারই খুব খারাপ লাগছে। পাশে তুলি দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জান্নাত বেগম নাতনির সামনে দাঁড়িয়ে মাথায় হাত রাখেন। তাসনিম দাদিমণিকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে। তাহমিনা বেগম তুলির কাঁধে হাত রেখে বলে, মেয়েটা এত কান্না করছে, মাথা ধরে যাবে তো। ও বাড়িতে প্রথম দিন একলা একলা মন খারাপ হবে ভীষণ। তাই বলছি তুই আর লিয়ার সাথে যা, কেমন? তাহলে ওর একটু হলেও ভালো লাগবে। তুলি নাক টেনে নিয়ে বলে, লিয়া যাবে না, নয়তো আর নতুন কুটুম বাড়ি আমি এভাবে একা যেতে পারবো না। কাউকে তেমন চিনি না। আমি লিয়াকে বলছি, আমি বললে লিয়া যাবে। এদিক ওদিক তাকিয়ে তাহমিনা বেগম বলেন, লিয়া কই, দেখছি না যে। লিয়াকে ডেকে আন, আমি বলে দেখি। তুলি ঠিক আছে বলে। জারিফ আর লিয়া পাশাপাশি দাঁড়িয়ে। লিয়া রাজিয়া সুলতানার পেছনে ভেতরে আসতে নাই। এমন সময় জারিফ পিছু ডাকে। লিয়া বিরস মুখাভয় করে পিছু ফিরে তাকায়। জারিফ লিয়ার দিকে এগিয়ে আসে কিছু বলার জন্য। জারিফ বলার আগে লিয়া শান্ত কণ্ঠে প্রশ্ন করে ওঠে, আপনি আন্টিকে এইসব বলতে বলেছেন? আবুকে রাজি করাতে আপনি বলেছেন আন্টিকে, আন্টি আঙ্কেলকে? জারিফ সহসা বলে ওঠে, না, আমি মাকে সরাসরি বলিনি, তবে হয়তো পরোক্ষভাবে বলেছে। মানে? মা গতকাল রাতে আমার রুমে এসে প্রথমে ভালো মতো কথা বলে, অবশেষে বলে, কালকে যেহেতু লিয়াদের বাড়িতে যাচ্ছি, তাই লিয়ার আব্বুকে বলবো লিয়াকে আমাদের কাছে নিয়ে আসার কথা। নিজের বাড়ির বউকে এভাবে বাপের বাড়ি রাখা মোটেই ভালো লাগছে না। তাই ভাবছি দ্রুতই তোদের বিয়ের কথা সবাইকে জানিয়ে নিয়ে আসবো লিয়াকে। জারিফের কথার মাঝেই লিয়া বলে, আন্টি যে মান অভিমান কথাটা বললো, আপনি না বললে জানলো কি করে? জারিফ বিরক্ত হলো, গম্ভীর গলায় বলল, ও লিয়া, কথা ফিনিশ করতে দিবে তো? মা যখন তোমাকে আনার বিষয়ে বলছিল, তখন আমি বলি লিয়া এখনো অনেক ছোট, এখনো অনার্সে ভর্তি হয়নি, তাই ওয়েট করা যাক। এখন যেভাবে চলছে এভাবেই চলুক। 3-4 বছর পর লিয়াকে আনা যাবে। মা এরকমটা বলতে থাকে, তবে আমি শিওর ছিলাম না আজকে সব কথা আঙ্কেলকে বলবে। একটু সময় নিয়ে জারিফ বলল, যদিও কথাগুলো আমার মনের থেকে বলা ছিল না, তবু মাকে এমনটা বলেছিলাম, কারণ তোমার জেদ সম্পর্কে আমি অবগত আছে। তবে কি জানো, মায়েরা তাদের সন্তানের মনের কথা পড়তে পারে, তাদেরকে মুখ ফুটে কিছু বলতে হয় না। মা হয়তো আন্দাজ করতে পেরেছে, সে আন্দাজ থেকেই তোমাকে এরকমটা বলেছে। তবে লিয়া, আমি কখনো তোমাকে জোর করবো না। মা বলেছে এর জন্য তোমাকে রাজি হতে হবে এমন নয়। তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমার যা ভালো মনে হয় তাই করবে। তোমাকে সরাসরি না করতে হবে না, আমি অন্যভাবে মাকে বুঝিয়ে বলবো। আমি কজ থেকে সময়টা বাড়িয়ে নেব, তোমার কথাই থাকবে। জারিফ দুহাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়ায়। শান্ত নজর জোড়া লিয়ার হরিণী চোখে রেখে শান্ত শীতল গলায় বলে, আমার মায়ের এভাবে বলে তুমি কি আমাকে দায়ী করছো? ভাবছো কি আমি মাকে উকিল নিযুক্ত করে বাবাকে দিয়ে আঙ্কেলকে রাজি করিয়েছে? লিয়া কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে জারিফের মুখশ্রীতে শান্ত চাহনিতে চায়। ঠোঁট প্রসারিত করে বলে, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 9টা বাজতে চলেছে। আলিফের ফ্ল্যাটে আভিজাত্যপূর্ণ রুচিশীল সাজে সজ্জিত। বিয়ে উপলক্ষে সাজানো কৃত্রিম আলোয় ঝলমল করছে পুরো ফ্ল্যাট। অ্যাশ কালারের ডিস্টেম্বার করা
বাসার দেয়ালের মাঝে মাঝে কৃত্রিম এবং তাজা ফুল দিয়ে ডেকোরেট করা দেয়াল যেন সবচেয়ে বেশি নজর কাড়ছে। কিছুক্ষণ আগে আলিফের মা আতিকা বেগম নিজ হাতে নতুন বউকে বরণ করে ভেতরে আনেন। আতিকা বেগমের মুখে চোখে ছিল প্রশান্তির হাসি। নিজের পছন্দ করা মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন আতিকা বেগম। আকাশের চাঁদ পাওয়ার মতো সুখানুভূতি হচ্ছে। নিজ হাতে ছেলে সহ ছেলের বউকে মিষ্টি মুখ করান। সোফায় আলিফ আর তাসনিম পাশাপাশি বসে, অপর পাশে সোফায় লিয়া আর তুলি বসে। তখনই তাহমিনা বেগম এমন করেই বললেন। লিয়া সরাসরি না করতে পারছিল না, আবার আসতে ইতস্তত বোধ করছিল। রাজিয়া সুলতানাও লিয়াকে যাওয়ার কথা বলেন। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে লিয়া আসতে রাজি হয়। আলিফের ফ্ল্যাটে এখন নিজস্ব আত্মীয় ছাড়া বাইরের কেউ নেই। বরযাত্রী হিসেবে যাওয়া কলিগ এবং এখানকার পরিচিত সবাই যার যার বাসায় চলে গেছে। তাদের আবার কালকে কমিউনিটি সেন্টারের রিসেপশনের দাওয়াত আছে, সেখানেই আসবে সবাই। এখন বর্তমানে আলিফের মামা মামি, খালা খালু আর তাদের ছেলেমেয়েরাই আছে। আলিফের বাবা একমাত্র সন্তান হয়। দাদার দিকে আত্মীয় স্বজন খুবই কম। দূর সম্পর্কের আত্মীয়দের ইনভাইট করা হয়েছিল, বাট এখানে বিয়ের অনুষ্ঠান করায় ওখান থেকে এত দূরে কেউ আসেনি। 2-4 জন আসলেও কালকে রিসেপশনে আসবে। ইভা ফোন হাতে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে আলিফ তাসনিমের কাপল ছবি তুলে যাচ্ছে। এই একবার বলছে ভাবির কাঁধে হাত রাখো, আরো ক্লোজ হয়ে বসো। আলিফ থমকে উঠে ইভাকে। এখন এখানে সবাই আছে, যতই বই হোক লজ্জার বিষয় আছে, তাই আলিফ কাঠখোট্টা জবাবে বলে, এভাবেই তোল, আর রুমে যাব, ফ্রেশ হব, তাড়াতাড়ি কর। ইভা গাল ফুলিয়ে রাখে। তুলি ঠোঁট টিপে হাসে। লিয়া নির্বিকার ভাবে বসে ফোন স্কল করছে। এবার মুখ ভার দেখে আলিফ ফুস করে নিঃশ্বাস ছাড়ে। তাসনিমের দিকে আরেকটু চেপে বসে। এক হাত তাসনিমের পেছন দিয়ে নিয়ে কাঁধের উপর রেখে বলে এবার হ্যাপি? নে ফটাফট তুলে ফেল। দিকে এক পলক চাইল। আলিফ বিনিময়ে স্মিত হাসে। ইভা একগাল হেসে বলে, থ্যাংক ইউ ভাইয়া। কিয়ৎকাল পর ইভা ঠোঁট বেঁকিয়ে বলে, এখন লজ্জা পাচ্ছ? ঠিক তো ওই ছবিগুলোই ডিসপ্লেতে দিয়ে রাখবে, আবার বড় করে বাঁধিয়ে রুম জুড়ে টানিয়েও রাখবে। আজ বলে রাখলাম, 2 দিন পর মিলিয়ে নিও, কেমন? আলিফ মোটা মোটা চোখে তার চাইল। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! হাতি কাদায় পড়লে ব্যাঙেও যেমন লাথি দেয়, ঠিক তেমনই বিয়ের দিন পুচকেগুলোর লজ্জায় ফেলতে উস্তাদ দেখছি। এমনই সময় কথা বলতে থরথর করে না কাঁপলেও মেপে মেপে বলে। আর আজকে না তারাই টিপ্পনি কেটে কথা বলে মজা নিচ্ছে। উফ, ভাবা যায়। এই ইভা, এখন ছবি টবি তোলা রাখ। মেয়েটা এই গরমের মধ্যে ভারী পোশাকে আছে, ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে। যা রুমে নিয়ে যা, তাসনিম ফ্রেশ হবে, বিশ্রাম করবে। আতিকা বেগম কিচেন থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে আসতে আসতে কথাটা বলেন। ইভা জবাবে বলে, ওকে ফুপি। অতঃপর তাসনিমের সামনে গিয়ে দাঁড়ায়। মিষ্টি করে হেসে বলে, ভাবি আসুন। তাসনিমে এক হাত মাথার উপরে দেওয়া জর্জেট খোমটাটা ঠিক করে নিল। উঠে দাঁড়িয়ে লেহেঙ্গার দুকোনা ধরে ধীর পায়ে হেঁটে ইভার সাথে যেতে থাকে। ইভা আলিফের রুমের দরজা পর্যন্ত গিয়ে তাসনিমকে ইশারা করে ভেতরে যেতে বলে। ভাবি, এইটা ভাইয়ার রুম, তার মানে আজ থেকে আপনাদের রুম। আপনি ফ্রেশ হয়ে নিন, কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন কিন্তু। তাসনিম ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। অতঃপর রুমে পা রাখে। রুমে পা রাখতেই তাসনিমের গা কেমন যেন শিহরিত হয়ে ওঠে। রুম জুড়ে তাজা ফুলের গন্ধে মোমো করছে। ক্যান্ডেলের আলো রুমের পরিবেশটা অন্যরকম লাগছে। রুমের জায়গায় জায়গায় বড় বড় সুন্দর সুন্দর ক্যান্ডেল রাখা। তাসনিম ঘাড় ঘুরিয়ে চারদিকটা দেখতে থাকে। বিছানার মাঝে লাল গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ আঁকা। লাভ শেপের মাঝে আলিফ আর তাসনিমের নামের প্রথম ইংরেজি লেটার লেখা। বেডের পাশে কাচের ছোট্ট টেবিলের উপর কাচের বোলের মধ্যে গোলাপের লাল পাপড়িগুলো ভাসছে। রুমের ডেকোরেশন দেখলেই যে কেউ বলবে যার পছন্দে এসব করা সে মানুষটা নিশ্চয়ই খুবই রুচিশীল। ফুলের সুবাসে তাসনিমের মনটা পুলকিত হয়ে ওঠে, সাথে গা ছমছম করে উঠল অজানা অনুভূতিতে। তাসনিম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। নিজেকে দেখল, দুহাত ভর্তি চুড়ি, গলায় ভারী ভারী গহনা, কানে বড় ঝুমকো, মাথায় নজর কাড়া টিকলি, গায়ে লাল টুকটুকে লেহেঙ্গা। এই সবকিছুই প্রিয় মানুষটার পছন্দ করা। উফ, মনে হচ্ছে সবকিছুতে ওই মানুষটার ছোঁয়া লেগে আছে। শরীরের লোমকূপ শিহরিত হয়ে ওঠে। মনে হচ্ছে প্রিয় মানুষটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাকে। তাসনিম প্রথমে হাতের চুড়িগুলো এক এক করে খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখে।
আতিকা বেগম লিয়া আর তুলির সাথে ভালো মন্দ কথাবার্তা বলেন। অবশেষে লিয়া আর তুলিকে উদ্দেশ্য করে হাদুরি গলায় বলেন, মামুনিরা তোমরাও ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, কোনো রকম সমস্যা হলে সাথে সাথেই বলবে, কিন্তু কোনো হেজিটেশন রাখবে না, কেমন? ইভা এসে আতিকা বেগমের পাশে দাঁড়ালো। আতিকা বেগম ইভাকে উদ্দেশ্য করে লিয়ার তুলির রুমে নিয়ে যেতে বলেন। ইভা বাঁকা চোখে লিয়ার দিকে চাইল, গম্ভীর কণ্ঠে বলল, আসুন আপনারা। লিয়া বেশ বুঝতে পারলো এই মেয়ে তুলির সাথে স্বাভাবিক আচরণ করলেও ওর দিকে কেমন অদ্ভুত নজরে তাকাচ্ছে। যেহেতু নিউ রিলেটিভ, তাই লিয়া আর এসব ব্যাপার নিয়ে মাথা ঘামালো না। একটা রাতেরই তো ব্যাপার, কালকেই তো চলে যাবে। আর এই মেয়ের সাথে কবে দেখা হবে, আদৌ হবে কিনা সন্দেহ, তাই চুপচাপ থাকাই বেটার মনে করলো লিয়া। আতিকা বেগম খুব ভালো মনের আর মিশুক স্বভাবে। ওনার কথা সহজে সবাই মায়া জড়িয়ে যায়। কি সুন্দর! এই অল্প সময়ের মধ্যে লিয়া তুলির মনে দাগ কেটে ফেলেছেন। কেমন যেন মনে হচ্ছে অনেকদিন আগে থেকেই চেনা জানা। মনে হয় রক্তের সম্পর্ক আছে। এতটা আদর জড়ানো স্বরে কথা বলছেন, সাথে অমায়িক ওনার আচরণ। লিয়া মুগ্ধ হয়ে দেখছে। আসলে কোনো কিছুই প্রথমে নিরাশ হতে নেই। এই তো তাসনিমের বিয়েটা ভেঙে যাওয়ার পর কতজনই তো কত কটু কথা বলেছিল। বিয়ে ভেঙে যাওয়ার মেয়েকে কেউ কি সহজে বিয়ে করতে আসবে, হেন তেন কত কি বলেছিল লোকজন। ভাগ্যের লিখন খণ্ডানোর উপায় কারণে হয়তো আজকের এই দিনটার জন্যই ওই দুর্ঘটনার দিনটা দরকার ছিল। কালকে কি হবে সেটা কেউ জানে না, তাই কোনো কিছুতেই হতাশ না হয় সৃষ্টিকর্তার উপর তাওয়াক্কুল ঠিক রেখে ধৈর্য ধারণ করতে হয়। আর কথায় আছে না, ধৈর্যের ফল মিঠা হয়। আবার সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন সময় বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। তাই কোনো কিছুতেই হতাশ না হয়ে সহজ সরল পথে জীবনযাপন করে ধৈর্য ধারণ করে চলতে হয়। এতদিন মনে মনে লিয়া নিজেকে দায়ী ভাবত, নিজেকে খাটো মনে হতো। এর জন্যই তাসনিমের বিয়েটা ভেঙে গেছে। তবে লিয়া বিলিভ করতো আপু ভালো মনের মানুষ, তার জন্য ভালো কিছুই আছে নিশ্চয়। আর তাসনিম আজ যে পারফেক্ট ঘর আর বর, একটা নির্ভেজাল মুক্ত সংসার পেয়েছে, তা সে ডিজার্ভ করে। লিয়া খুব খুশি হয়, মনে মনে আল্লাহর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আলিফ রুমে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। এমন সময় আতিকা বেগম সুধান, কি ব্যাপার আরিফ? জারিফ তো এখনো আসলো না, কত করে বলে দিলাম আসার কথা, কই এখনো তো দেখছি না ছেলেটাকে। জারিফ ওদের সাথেই ফিরে আলিফের কাছে বাসায় চলে যাওয়ার কথা বলতে আলিফ সহ আতিকা বেগম না করেন, বলেন আজকে এখানেই থাকতে। এক প্রকার জোরাজুরি করেই বলেন আতিকা বেগম। অবশেষে জারিফ রাজি হয়, তবে বলে ফ্রেশ হওয়া দরকার। আর বাসা যেহেতু এখান থেকে কাছে, তাই বাসায় যায় ফ্রেশ হতে। আলিফ কপাল কুঁচকে বলে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ফিরতে সময় লাগবে তো, আর একটু দেখি, তারপর না হয় ফোন করব। তাসনিম চুলের থেকে ক্লিপগুলো খুলছে। এত এত ক্লিপ আটকানো। তাসনিম খুলতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। হঠাৎ তাসনিম মিররে আলিফের প্রতিবিম্ব দেখতে পেল। আয়নায় দুজনে চোখাচোখি হয়। আলিফ শীতল কণ্ঠে হেল্প লাগবে? না মানে ঠিক আছে। অপ্রস্তুত কণ্ঠে জবাব আসে। আলিফ স্মিত হাসে। এক হাত দিয়ে তাসনিমের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তাসনিমের চুলে হাত দিয়ে চুল থেকে ক্লিপগুলো ছাড়াতে থাকে। আলিফ তাসনিমের খুব কাছে অবস্থান করছে। আলিফ নির্বিকার আছে, কিন্তু ওদিকে তাসনিমের হার্টবিট যেন দ্রুত ফাস্ট হচ্ছে। বুকের ভেতর ঝিম ঝিম শব্দ হচ্ছে। সেই শব্দটা শুনতে না পেলেও আলিফ ঠিকই বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে তার ব্যক্তিগত নারীটির কম্পন। আলিফ মুচকি মুচকি হাসে। চুলের জট খোলা শেষে তাসনিম চুলগুলো চিরুনি করে। লিয়া তুলির ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। পিছু দুটো জমজ বাচ্চা অপর পাশে সোফায় বসে ফোনে গেমস খেলছে। লিয়া তাদের সাথে এটা সেটা কথা বলছে। আলিফের খালা টুইন ছেলে বাচ্চা। তুলি ফোন কল করছে। আতিকা বেগম আর ওনার বোন দুজনেই কিচেনে। তুলি লিয়ার দিকে চাইল। হঠাৎ করেই ঠোঁট উল্টে বলে, এই লিয়া, আন্টিকে ডেকে একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা শুনে নে না প্লিজ। আমার এমবি শেষ, এমবিতে লগ ইন করতে পারছি না। আর এখানে নতুন জায়গায় ফোন ছাড়া শুকনো মুখে থাকা ইম্পসিবল আমার জন্য। লিয়া কটমট চোখে যায়, দাঁত কিরমির করে বলে, মাথা খারাপ হয়েছে নাকি তোর? নতুন আত্মীয় বাড়ি মাত্রই আসলাম, আর এখনই আমি পাসওয়ার্ড চাই? অদ্ভুত তোর কথাবার্তা। এমবি শেষ হয়েছে, চুপচাপ বসে থাক। আর খুব দরকার হলে আমি হটস্পট দিচ্ছি,
তবু নির্লজ্জের মতো এইসব চাওয়া চাই বাদ দে তো। তুলি ঠোঁট উল্টে বলে। ওকে, হটস্পট দে। লিয়া হটস্পট চালু করে পিন বলতে থাকে। এমন সময় লিয়া নিজের পাশে কারো উপস্থিতি টের পায়। জারিফ ধপ করে লিয়ার পাশে ফাঁকা জায়গায় বসে পড়ে। কলিং বেলের শব্দ হয়, ইভা দরজা খুলে দেয়। শুনেছিল জারিফ আসবে, তাই অবাক হয় না। ইভা ওর পিচি দুই কাজিনের পাশে বসলো, দৃষ্টি তার লিয়ার পাশে বসা জারিফের দিকে। ইভার মনে কৌতূহল হচ্ছে জারিফ লিয়াকে নিয়ে। ইভার মন বলছে এদের আগে থেকে কোনো কানেকশন আছে হয়তো। লিয়া ঘাড় ঘুরিয়ে নিজের পাশে জারিফকে দেখে। জারিফের চুলগুলো হালকা ভেজা ভেজা লাগছে, তার মানে কিছুক্ষণ আগে হয়তো শাওয়ার নিয়েছে। লিয়া জারিফের থেকে দৃষ্টি সরিয়ে নেয়, ফের মোবাইলের দৃষ্টি নিবদ্ধ করে। জারিফ লিয়ার কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য ফিরে আসতেই হলো। যদিও সে ইচ্ছে তেমন ছিল না, তুমি একে একে বোর হবে, তাই সঙ্গ দেওয়ার জন্য আসলাম। লিয়ার আগে দৃষ্টিতে তাকাতে জারিফ থেমে যায়। লিয়ার বলতে ইচ্ছে করছে, কে বলেছে আপনাকে আমি একা একা বোর হব? নিজের মন মতো যত সব আজগুবি কথাবার্তা। তবে কথাটা মুখ দিয়ে বের করে না লিয়া, গিলে নেয়। আর ভাবলেশীন থাকে। ইভা ভাবছে, এত সুন্দর হ্যান্ডসাম দেখতে ছেলেটার চরিত্র মোটেই হ্যান্ডসাম নয়, কেমন লুজ ক্যারেক্টার গো। সুন্দরী মেয়েটার পিছু পিছু ঘুরছে। ওই তো, আর জায়গা থাকা সত্ত্বেও ছেলেটা কিনা ঠিক ওই লিয়া ফিয়ার পাশে গিয়ে বসলো। আর তখন যা দেখলাম, এমা ছি ছি ছি। এই সকল কিছু ভেবে ইভা নাক মুখ ছিটকায়। লিয়া ফিস ফিস করে বলে, তখন না বললেন আমার থেকে 2 ফিট দূরত্ব বজায় রেখে চলবেন? এখন তো ঠিকই গা ঘেসে বসলেন। কথাটা বলে লিয়া মুখ ভেঙচি কাটে। জারিফ হুইচ পার করতেই ফের বলে, আমার দোষ আর কোথায়? তুমি তো চুম্বক আকর্ষণ করো, সেখানে 2 ফিট কোনো চুল পরিমাণ দূরত্ব বজায় রাখাও মুশকিল। লিয়া একটু নড়ে চড়ে বসে, মৃদু স্বরে শুধায়, এখান থেকে আপনাদের বাসায় যেতে কত সময় লাগে? জারিফ সোফায় গায়ে লিয়া আইসি ভঙ্গিতে বসে, বলে, রিক্সা করে 20 মিনিটে বাসায় গিয়েছে। তারপর লম্বা একটা সাউন্ড নিয়েছে 25 মিনিটস ধরে। তারপর মায়ের সাথে প্রায় 20 মিনিটের মতো হবে কথা বলেছে। টপিক বিভিন্ন, সেগুলো না হয় নাই বললাম। আর 10 মিনিট খানিক নীলের সাথে কথা বলেছে। 10 মিনিটসে রেডি হয়েছে, দেন গাড়ি নিয়ে 10 মিনিটের মতো আসতে লেগেছে। লিয়া অবাক হলো। একটা প্রশ্ন করলাম, আর এ কিনা A to Z টাইম টু টাইম বলছে, আর হিসেব করে রেখেছে নাকি আজব? কোন ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় করছে, অদ্ভুত ব্যাপার। লিয়া ভ্রু বাঁকিয়ে ফের প্রশ্ন ছুড়ে দিল, এই আপনি যেভাবে বললেন মনে হচ্ছে তো প্রত্যেক ক্ষেত্রে টাইমার ধরে রেখেছিলেন আপনি। টাইমার না ধরলেও আমার অনুমান শক্তি খুব তীক্ষ্ণ। তুমি হিসেব করে দেখো, আমি প্রায় 1.5 ঘন্টা খানিক পরেই ফিরেছি। লিয়া এবার মাথায় চাপ দিয়ে এখানে আসার সময়টা মনে করে, আবার এখন জারিফ আসার সময়টা মনে মনে বের করে। হ্যাঁ, সত্যি 1.5 ঘন্টা খানিকই হবে। অল্প অল্প প্লাস মাইনাস হতে পারে, যা ধরার মতো নয়। আলিফ দুহাত বিছানায় রেখে পা ঝুলিয়ে বসে। এমন সময় খট করে ওয়াশরুমে দরজা খোলার শব্দ হয়। মাথাটা তুলে সেদিকে তাকায়। মাথায় সাদা তোয়ালে জড়িয়ে রাখা, পার্পেল কালারের সিল্কের শাড়িটা গায়ে কোনো রকমে জড়িয়ে রাখা। তাসনিম কয়েক পা এগিয়ে আসতে আলিফের দিকে নজর যায়। আলিফ সম্মোহনী দৃষ্টিতে তাসনিমের দিকেই তাকিয়ে আছে। তাসনিম অপ্রস্তুত হয়, তড়িৎ এলোমেলো দৃষ্টি ফেলে। মাত্রই শাওয়ার নেওয়ার ফলে তাসনিমকে খুব স্নিগ্ধ লাগছে। ন্যাচারাল লুকে একদম শুদ্ধ ফুটা ফুলের নেয় পবিত্র আর কোমল লাগছে তাসনিমকে। আলিফ বড় করে শ্বাস টেনে নেয়। তাসনিম শাড়িটা ঠিক করবে, ওয়াশরুমে ঠিক করতে গেলে ভিজে যাবে, তাই কোনো রকমে পেঁচিয়ে বের হয়েছে। এখন আলিফের সামনে ঠিক করতে লজ্জা অনুভব হচ্ছে, আবার মুখ ফুটে কিছু বলতেও ইতস্তত বোধ হচ্ছে। আলিফ তাসনিমের অস্বস্তি বুঝতে পেরে মৃদু হাসে। কোনো কথা না বলে টি শার্ট আর ট্রাউজার নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে। তাসনিম স্বস্তির নিঃশ্বাস ফেলে শাড়িটা ঠিক করতে থাকে। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার শাড়ি পরা হয়েছে, তাই পরতে পারে তাসনিম, তবে একদম একা কখনো পরা হয়নি। আম্মু বা চাচিমারা পরিয়ে দিয়েছে। একা একা পরতে তাসনিম হিমশিম খাচ্ছে, বিশেষ করে কুচিটা এলোমেলো হয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট ধরে তাসনিম চেষ্টা করছে, অথচ কুচিটা মন মতো হচ্ছে না। এরই মধ্যে আলিফ ওয়াশরুম থেকে বের হয়। তাসনিম বিরক্ত হয়ে বারবার কুচি দিচ্ছে। আলিফ তাসনিমের সামনে দাঁড়িয়ে এক হাতে ভেজা চুলগুলো ঝাড়ে। তাসনিমের মুখে বিন্দু বিন্দু পানি ছিটে পড়ে। তাসনিম চোখ তুলে আলিফের দিকে যায়। ব্ল্যাক কালার ট্রাউজার আর নেভি ব্লু টি শার্ট আলিফের ধবধবে সুঠাম দেহে দারুণ আকর্ষণীয় লাগছে। তাসনিম নিষ্পলক চাহনিতে আলিফের দিকে ঠায় তাকিয়ে রয়।
আলিফ তাসনিমের সামনে তুড়ি বাজিয়ে দুষ্টুমি করে বলে, হ্যালো ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? সারা রাত পড়ে আছে আমাকে দেখার জন্য। এখন ফার্স্ট শাড়িটা ঠিক করুন। আপনার উন্মুক্ত পেট দেখে আমার চোখে নেশা ধরে যাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে।